লেখক উজ্জ্বল সংযুক্তার নগর বধূ। সদ্য গঙ্গায় স্নান সেরে উঠে শিব মন্দিরে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে শাড়ির আঁচলটা গলায় জড়িয়ে মন্দিরের শেষ সিঁড়ির ধাপটায় পা রাখতেই সোনালির দৃষ্টি হঠাৎ পড়ে যায় দূরের মানুষটার উপরে। প্রথমে চিনতে না পারলেও পরক্ষণে ভালো করে দৃষ্টি দিতেই চিনতে অসুবিধা হয় না। হ্যাঁ, ওই মানুষটাই তো। সোনালির সম্পূর্ণ অস্তিত্ব কেঁপে উঠল মুহূর্তে। যতটা সম্ভব শাড়ির আঁচলটা নিজের মাথায় লম্বা একটা ঘোমটা টেনে দ্রুত গতিতে মন্দিরের উল্টো দিকের রাস্তা ধরে। বড় রাস্তায় গাড়ি পার্কিং করা ছিল, ড্রাইভার গাড়িতেই ছিল। এক প্রকার দৌড়ে এসে গাড়ির পেছনের দরজা খুলে বসে পড়ে সোনালি। ড্রাইভারের উদ্দেশ্যে বলে, তরুণদা, শীঘ্রই চলুন এখান থেকে। গাড়ি দ্রুত গতিতে ছুটে চলে শহরের রাজপথ ধরে। দিগ্বিজয় কয়েকদিন আগেই খবরটা পেয়েছিল সোনালি এই গঙ্গার ঘাটে আসে স্নান করতে প্রত্যেক সোমবার। দীর্ঘ 3 বছর ধরে খুঁজে যাচ্ছে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত সোনালিকে। বাড়িতে মায়ের সাথে সম্পর্ক বলতে ফোনের মাধ্যমে। আজকে দূর থেকে একটা ঝলক পেয়েছিল। সোনালির মতোই দেখতে ছিল মেয়েটা। দেখেই দৌড়ে আসতে শুরু করেছিল শিব মন্দিরের কাছে। এসে থমকে দাঁড়ায়। হ্যাঁ, এইখানেই তো ছিল একটু আগে, এখন দেখতে পাচ্ছি না কেন? মন্দিরের চারপাশটা একবার দৌড়ে খুঁজে আসে দিগ্বিজয়। না, ত্রিসীমানায় কোথাও নজর পড়ছে না। দুহাতের মুঠো শক্ত করে চেপে ধরে। শূন্যে একটা হতাশাজনক মুদ্রায় বলে ওঠে, ধ্যাৎ, আর একটু আগে আসতে পারলাম না। দেখা যদিও পেলাম, কাছে আসার আগে কোথায় হারিয়ে গেল আবার। একটা দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে চলে দিগ্বিজয় অনির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকাতে তাকাতে বাড়িটার মধ্যে ঢোকে সোনালি। তখনও ভয় পিছু ছাড়ছে না সোনালির। 2 তলা পর্যন্ত সিঁড়িগুলো ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে সামনের ঝুল বারান্দায় এসে হাঁপাতে শুরু করে। বারান্দার থামের আড়াল থেকে ভয়ালো হরিণীর মতো নয়নে এদিক ওদিক তাকিয়ে নিজের ঘরের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে। সজোরে দরজার ছিটকিনি দিয়ে বিছানায় বসে। ভয়ে বুক কখনো ধক ধক করছে, কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে প্রকৃতস্থ হয়। মনে পড়ে যায় স্মৃতির পাতায় জীবনের ফেলে আসা দিনগুলো। শিবচরণ মুখার্জি, ইনকাম ট্যাক্স অফিসার। নিজের পরিধির মধ্যে একজন সৎ অফিসার বলেই পরিচিত। ঘুষ দেওয়ার অনেক প্রলোভন সামনে এসেছে অসংখ্যবার। নিজের সততার জন্য পদে পদে বিপদের সম্মুখীন হতে হয়েছে। তবুও শিবচরণ মুখার্জি সততার প্রতীক। নিজের অটল প্রতিজ্ঞা, অন্যায় করব না, কাউকে অন্যায় করতেও দেব না, এই নীতি নিয়ে এগিয়ে চলেছেন। খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার শিবচরণ বাবুর। আর্থিক দুর্বলতা না থাকলেও প্রাচুর্য ছিল না সংসারে। সহধর্মিণী সাক্ষাৎ লক্ষ্মীর প্রতিমা, সুখ দুঃখ উভয় মানিয়ে নেওয়ার অতুলনীয় ক্ষমতা। 2 কন্যা, বড় কন্যা সোনালি তখন 18 বছরের, ছোট মানালি 15 বছরের। সোনালির কলেজে পড়া শুরু হয়েছে বছরখানেক হলো। সুনন্দার সাথে শিবচরণ বাবুর বিবাহ খুব অল্প বয়সী হয়েছিল। সোনালির যখন 18 বছর উত্তীর্ণ হয়ে যায়, স্বামী স্ত্রী দুজনেই মেয়েকে পাত্রস্থ করার চিন্তায় একের পর এক ঘটকের সাথে আলাপচারিতা করে যাচ্ছেন। মা বাবার এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করতে শুরু করেছিল সোনালি। এই বয়সে বিয়ের বন্ধনে বেঁধে দিয়ে জীবনটা নষ্ট করার কোনো দরকার আছে তোমাদের? আমাকে আরও কয়েকটা বছর পড়তে দাও। নিজের পায়ে দাঁড়ানোর মতন শিক্ষা অর্জন করা প্রত্যেকটি ছেলেমেয়ের সমান অধিকার। তবে আমার বেলায় কেন এই অনিয়ম করছো তোমরা? মা বাবা উভয়কেই প্রশ্ন করেছিল সোনালি। মায়ের উত্তর ছিল, তোর পড়াশোনা তো আটকাচ্ছে না, সুযোগ্য পাত্র যদি পাই তখন অন্য কথা। তুই যেমন পড়াশোনা চালিয়ে যাচ্ছিস এমনই চালিয়ে যা।
ঘটনা যখন এমন পর্যায়ে, তখন একদিন এক ঘটক মহাশয় একটি পাত্রের সন্ধান নিয়ে আসেন। পাত্রের বর্ণনা শুনে মুখার্জি দম্পতিদ্বয় অত্যন্ত খুশি হয়ে পাত্রপক্ষর সঙ্গে দেখা করার অনুমতি দিলেন ঘটক মহাশয়কে। ঘটক মহাশয়ের বর্ণনা অনুযায়ী পাত্র ভারতীয় রেলের ইঞ্জিনিয়ারের পদে চাকুরিরত, একমাত্র পুত্র সন্তান, সচ্ছল পরিবারের বর্ণনা শুনে সন্তুষ্ট হয়ে একদিন আমন্ত্রণ করলেন নিজের পরিবারে। একদিন বিকালের পরে পাত্রপক্ষ সমূহ এসে উপস্থিত হয় ঘটকের সাথে মুখার্জি বাবুর সরকারি বাটিকায়। পাত্রপক্ষের সদস্য সংখ্যা মোট 4 জন, পাত্র নিজে, তার পিতামাতা এবং পাত্রের এক বন্ধু। মুখার্জি দম্পতি পাত্রপক্ষের সকল সদস্যদের আদরপূর্বক আপ্যায়নের সম্পূর্ণ চেষ্টা করে গিয়েছিলেন। এক সময় সোনালীকে উপস্থিত করানো হয় পাত্রপক্ষের সম্মুখে। সোনালীর সৌন্দর্যের মূর্তি দেখে পাত্রপক্ষ হতবাক হয়ে গিয়েছিল। রূপবতী, তন্বী, অপরূপ মুখশ্রী এক নজর দেখেই পাত্রের পছন্দ হয়ে যায়। পাত্রের পিতামাতা ছেলেকে জিজ্ঞেস করেন, আমাদের তো মেয়ে পছন্দ, এবার তুই বল তোর কি মত? পাত্র এক কথায় উত্তর দেয়, আমারও পছন্দ, এই রকমই মেয়ে চাইছিলাম জীবনসঙ্গী করার জন্য। পাত্রের বাবা এবার পাত্রের বন্ধু সন্দীপকে বললেন, বাবা, আমার ছেলে তো একটু লাজুক ধরনের, তোমার বন্ধুর হয়ে পাত্রীকে যদি কিছু জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে করতে পারো। সন্দীপ ইতস্তত বোধ করে বলে, কাকু, এমনি সব ঠিকই আছে, আপনাদের পছন্দ আমার বন্ধুর পছন্দ যেখানে, আমি কি বলবো, তবুও আপনারা যখন জিজ্ঞাসা করতে বলছেন ঠিক আছে। সন্দীপ সোনালীর দিকে তাকিয়ে বলে, আমি আপনাকে একটাই প্রশ্ন করব, প্রশ্নটা হলো সংসার কাকে বলে? সোনালী কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে সন্দীপের দিকে, পরখ করে নেয় প্রশ্নকর্তাকে। সুন্দর মাঝারি গড়নের চেহারা, কথার ভঙ্গিতে একটা আলাদা আকর্ষণ সৃষ্টি করে। পরক্ষণে ফিরে তাকায় পাত্রের দিকে, কেমন যেন কাঠখোট্টা চেহারা, চোখের দৃষ্টি দেখে বোঝা যায়। কথা না বলতে পারলে কি হবে, চোখের দৃষ্টি যেন বিচ্ছিরি ধরনের, সোনালীকে যেন এখনই গিলে খাবে। এমন একটা হাবভাব, তার তুলনায় তার বন্ধু যথেষ্ট মার্জিত। কথা বলার ধরনে মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা রাখে। সন্দীপের প্রশ্নটা শুনে শান্ত আওয়াজে বলে, সংসার হলো একটা মন্দিরের সমান, সেখানে দেবতা গুরুজনেরা, সংসার নামক মন্দিরে বসবাসকারীরা একে অপরের সাথে সুখ দুঃখে পাশে দাঁড়ানোর মন নিয়ে থাকতে হয়। সংসারের অভাব অনটন সংসার নামক মন্দিরের পরিধির ভিতরেই থাকা উচিত। মন্দিরে যেভাবে দেবতাকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিয়ে পুজো করা হয়, তেমনি সংসারের প্রতিটি সদস্যের মানসিকতা প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার মর্যাদার অটুট বন্ধনে বেঁধে রাখা নামই সংসার। সোনালী কথা শেষ হতেই গৃহে উপস্থিত সকল সদস্য আনন্দে হাততালি দিয়ে উঠল। সোনালীর কথাগুলো শুনে সন্দীপ বলল, সত্যি আমি এতটা আশা করিনি আপনার মুখ থেকে এমন কথা শুনতে পাবো, তবে খুব ভালো বিচারধারা আপনার, খুব ভালো লাগলো। পাত্রের বাবা উঠে দাঁড়ালেন, সানন্দে বললেন মেয়েকে, মা, তুমি এবার ভেতরে যেতে পারো, এবার কিছু কথা আমাদের বড়দের মধ্যে হবে। সোনালী নিজেকে ঠিক করে ঘরের ভেতর চলে যায়। দরজার আড়ালে থেকে মোনালি সবকিছুই নজর করছিল। দিদি ভেতরে আসতেই জড়িয়ে ধরে বলে, কি রে, তোর ছেলে পছন্দ হয়েছে? আমার তো খুব ভালো লেগেছে, তবে তোর কথা আলাদা, আমাকে বলতে পারিস নিজের মনের কথা, ছোট বোন তো তোরই। সোনালী মুখটা বেঁকিয়ে বলে, দেখ, আমার পছন্দ অপছন্দের কথা কে ভাবে? মা বাবা যা ভালো বুঝবে সেটাই করবে। আমি তো এই বিবাহ বন্ধনের সংসার এখনই চাইনি, তাই আমার ভালো মন্দের সম্মান কেউ দেবে না, এটা তো বুঝে গেছি। দুই বোন আড়াল থেকে বড়দের কথা শুনতে চেষ্টা করে। পাত্রের বাবা উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানায় মুখার্জি দম্পতিকে। তাহলে সাদর অভিনন্দন বেয়াই মশাই। বেয়াই মশাই করে সম্বোধন করলাম এই কারণেই যে দুই পরিবারে যখন বিবাহের সম্মতি, এই পারিবারিক বন্ধনকে এগিয়ে নিয়ে যাওয়া এখন আমাদের কর্তব্য। তবে একটা কথা আপনাকে জানিয়ে দিই, আমি কিন্তু পণ প্রথার বিরুদ্ধে। পণ হিসেবে আমি 1 পয়সাও নেব না, তবে এইটুকু আবদার করব, বৌভাতের অনুষ্ঠানে যা খরচা হবে সেটা আপনি মেয়ে জামাইকে ভালোবেসে দিচ্ছেন এটাই মনে করে দেবেন। শিবচরণ বাবুর মুখটা গম্ভীর হয়ে উঠল।
এ কেমন আবদার? একদিকে বলছেন পণ প্রথার বিরুদ্ধে, আমি এক পয়সাও পণ নেব না, অন্যদিকে বৌভাতের আয়োজনের জন্য এক প্রকার দাবি করছেন। তবুও মনের অশান্তি চেপে বললেন, আপনি তো দেখছি ঘুরিয়ে পণ নিচ্ছেন। দেখুন, আমি খুব সাধারণ ব্যক্তি, তবুও আপনার খরচটা যদি জানান ভেবে দেখব। পাত্রের বাবা মুচকি হেসে বললেন, কি যে বলেন বেয়াই মশাই, আপনি ইনকাম ট্যাক্সের এত বড় অফিসার, দুহাত ভরে টাকা নিয়ে আসছেন বাড়িতে। এটাই তো হয় সাধারণত। যে ডিপার্টমেন্টে আপনি আছেন সে ডিপার্টমেন্টের অফিসাররা খুব সাধারণ হয় না, এটা জানি। বৌভাতের অনুষ্ঠানের জন্য বেশি কিছু নয়, 2 লাখ টাকা দিলেই যথেষ্ট। এইটুকু তো আপনি স্বচ্ছন্দেই পারবেন। মুখটা গম্ভীর হয়ে যায় পরক্ষণেই। রেগে উঠলেন মুখার্জি বাবু। কিছুক্ষণ নিজের মনের মধ্যে নিজেই যুদ্ধ করে বললেন, দেখুন, ইনকাম ট্যাক্স অফিসার বলে সবাই চোর নয়। আমি যেটুকু স্যালারি পাই তাতে কোনো রকমে আমার সংসার চলে। 2 হাত ভর্তি করে টাকা নিয়ে আসি, এমন কথা আপনি ভাবলেন কি করে? সে যাই হোক, আপনি যা বলেছেন এটা একরকম পণ দেওয়া ছাড়া আর কিছু নয়। আমি এর বিরুদ্ধে, তাতে আমার কন্যার বিবাহ আপনার ছেলের সাথে না হবে আমার কিছু যায় আসে না। আমার মেয়ে আরও শিক্ষিত হয়ে নিজের পায়ে নিজেই দাঁড়াবে, তখন ওর কাছে অনেক সম্বন্ধ এমনি আসবে। পাত্রের বাবা রেগে উঠলেন, বললেন, আপনি মেয়ে বিয়ে দিতে বসেছেন, আর পণের কথা তো আমরা তুলছি না। তবে এইটুকু যদি না দেন তাহলে নমস্কার মশাই। বলেই স্ত্রী, পুত্র এবং পুত্রের বন্ধুকে পেছন পেছন আসতে বলে মুখার্জি গৃহ থেকে প্রস্থান করলেন। সবাই যখন বেরিয়ে চলে যাচ্ছে তখন সন্দীপ থেমে যায়। মুখার্জি দম্পতির কাছে হাত জোর করে বলে, কাকু, আমি খুব দুঃখিত। আমার বন্ধুর পরিবার যেরূপ ব্যবহার করলো আপনাদের সাথে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। শিবচরণবাবু বললেন, দেখো, তুমি ওদের সাথে এসেছো অতিথি হিসেবে, তাই তোমার ক্ষমা চাওয়াটা উচিত নয়। আমি আমার প্রতিজ্ঞায় দৃঢ়, আমি পণ প্রথার বিরুদ্ধে, তাই তুমি আসতে পারো। তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। সন্দীপ একবার পেছনে ফিরে দরজার আড়াল দিয়ে দেখতে চেষ্টা করে সোনালীকে, কিন্তু দেখা পায় না সোনালীকে। নিরাশ মনোভাব নিয়ে ধীরে ধীরে বেরিয়ে যায় ঘর থেকে। পাত্রপক্ষ চলে যেতেই সহধর্মিণী কর্তাকে বললেন, এত ভালো সম্বন্ধটা ভেঙে দিলে তো? উত্তেজিত হয়ে উঠলেন মুখার্জি বাবু। সহধর্মিণীর উপরে অত্যন্ত রুষ্ট হয়ে বললেন, আমার সোনা মায়ের জন্য অনেক সম্বন্ধ আসবে, এমন কাঙাল পরিবারে মেয়ে বিয়ে দিয়ে সারা জীবন অশান্তি ভোগ করুক, এটা আমি চাই না। তাই এই সম্বন্ধের ব্যাপারটা এখানেই বন্ধ করো। এই টাকা দিতে পারলেও দিতাম না, তাছাড়া মেয়ের বিয়ের খরচের বাবদ 2 লক্ষ টাকা অতি তুচ্ছ টাকা নয়। এই 80-র দশকে কতটুকু স্যালারি পাই সে তো তুমি জানোই। সোনালীর পরেও তো আরও একটা মেয়ে আছে, তার ভবিষ্যৎ আমাদেরই দেখতে হবে। ঘরের মধ্যে একটা গম্ভীর বাতাবরণের সৃষ্টি হয় সোনালীর এই সম্বন্ধে ভেঙে যাওয়াতে। সোনালীর মন কিন্তু উৎফুল্ল হয়ে ওঠে। কয়েকদিন পরে যখন কলেজ চলছে, বাস স্টপে দেখা হয়ে যায় সন্দীপের সাথে। সোনালী প্রথমটা চিনতে পারেনি। সন্দীপ এগিয়ে এসে আলাপ করে, নমস্কার, চিনতে পারছেন তো আমাকে? ওই যে সেদিন আপনাদের বাড়িতে আমার বন্ধুর সাথে গেছিলাম আপনাকে দেখতে। সোনালী ঘুরে দাঁড়ায়। সন্দীপের কথা শুনে চিনতে পেরে বলে, হ্যাঁ, চিনব না কেন আপনাকে? তা কি মনে করে এদিকে এসেছেন? সন্দীপ জবাব দেয়, আমি তো পাশের পাড়াতেই থাকি, এই বাস স্টপেজ থেকেই তো আমাকে বাস ধরতে হয়। আজ আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ততক্ষণে বাস এসে যায়। দুজনে উঠে বসে পাশাপাশি সিটে। সন্দীপ পুনরায় কথা শুরু করে, ঘটনাটা খুব বাজে হলো। আপনার মতন মেয়েকে আমার বন্ধু যদি জীবন সঙ্গিনী রূপে পেত, তার জীবনটাই পাল্টে যেত। কথার মাঝখানে হাত তুলে থামিয়ে দেয় সোনালী। আপনার বন্ধুর জীবন পাল্টানোর জন্য কি আপনি আছেন, না দায়িত্ব দিয়েছে আপনাকে? না না, সে কথা বলছি না। আপনার সাথে সেদিন যেটুকু কথা বলেছি তাতে আপনার বুদ্ধিমত্তার পরিচয় পেয়েছি, সেই জন্যই কথাগুলো বললাম আর কি।
কলেজের সামনে বাস দাঁড়াতে সোনালি উঠে দাঁড়ায়। তবে আমি আসছি, আজকের মতন আমার কলেজ এসে গেছে। সঞ্জীব কেমন উদাস হয়ে যায়, মনে মনে একটা ভালোবাসার প্রচ্ছন্ন ইঙ্গিত পায়। মনের মধ্যে একটা উচ্ছ্বাসের জন্ম হয়, যদি সোনালীকে জীবন সঙ্গিনী রূপে পাওয়া যায়। এই ভাবনা ভাবতে ভাবতে নিজের গন্তব্যে পৌঁছে যায় সন্দীপ। প্রায় 1 মাস ব্যতীত হয়ে গেছে ওই ঘটনার পরে। মাঝে মধ্যেই দুজনের দেখা হয়ে যায় বাস স্টপেজে। আলাপ একটু একটু করে বাড়তে বাড়তে একটা স্বচ্ছন্দ জায়গায় পৌঁছে যায়, কখন দুজনেই বুঝতে পারে না। একদিন সন্দীপ হঠাৎ বলল, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলুন না, কি বলতে চাইছেন? আপনি তো এখন আমার বন্ধু হয়ে গেছেন। আমাকে জীবন সঙ্গী করে জীবনের পথে চলতে পারবেন? যদি আপনার সম্মতি হয় তাহলে ঘটক পাঠাবো আপনার বাড়িতে। একটু অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ সোনালি, পরে বলল, আপনার সাথে জীবন সঙ্গিনী হতে পারলে আমার ভালোই লাগবে। তবে আমার বাবার প্রতিজ্ঞা তো আপনি জানেন, সেটা যেন মাথায় থাকে আপনার পরিবারের। আমার কোনো আপত্তি নেই। সেদিন মৃদু হেসে টাটা বলে বাস থেকে নেমে যায় সোনালি। সোনালির মনেও সন্দীপের প্রতি কেমন একটা অনুরাগের সৃষ্টি হয়েছিল। সন্দীপের কথা বলার ধরন, তার চাল চলন সোনালীকে আকর্ষিত করেছিল এই কয়েকটা দিনেই। তাই সন্দীপের কথা একদম প্রত্যাখ্যান করতে পারেনি সেদিন। সন্দীপের পিতা একটা ছোটোখাটো জমিদার বললে ভুল হবে। অগাধ পয়সার মালিক, পূর্বপুরুষের দয়ায় নিজের বেশ কয়েকটা ব্যবসায় আরও উন্নতি করেছেন। একটা জুট মিলের মালিক তিনি। একমাত্র ছেলে সন্দীপ। তখনও পড়াশোনা শেষ হয়নি সন্দীপের, কলেজের অন্তিম বছর চলছে তখন। একদিন মায়ের কাছে আবদার করে বসে, সোনালী সম্বন্ধে জানায় এবং ইচ্ছে প্রকাশ করে সোনালীকে জীবন সঙ্গিনী করার। একমাত্র ছেলের ইচ্ছাটা ফেলতে পারেনি সন্দীপের মা, তাই এক নিরিবিলি মুহূর্তে কর্তাকে ছেলের ইচ্ছার কথা জানায়। সহধর্মিনীর মুখ থেকে ছেলের ইচ্ছার কথা শুনে শঙ্কর সামন্ত বললেন, তোমার ছেলের পড়াশোনা তো এখনো শেষ হয়নি, এখন থেকে বিয়ের জন্য লাফালাফি শুরু করেছে। পড়াশোনা তো আর অল্প কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, যা পড়েছে সেইটুকুই যথেষ্ট। এর থেকে বেশি পড়াশোনা করে কি করবে? ওকে তো তোমার ব্যবসা সামলাতে হবে শেষমেশ। শঙ্কর সামন্ত হেসে উঠলেন সহধর্মিনীর কথায়। বুঝতে পারছি তোমারও একজন সাথীর প্রয়োজন। ঠিক আছে, আমি ঘটক পাঠানোর ব্যবস্থা করছি। কয়েকদিন পরে ঘটকের দ্বারা দিনক্ষণ ঠিক করে শঙ্কর সামন্ত তার ছেলে সহধর্মিনীকে নিয়ে মুখার্জি পরিবারে পদার্পণ করলেন এবং এক বাক্যে ছেলের পছন্দের প্রশংসা করে বললেন, আমার ছেলের পছন্দ, তার সাথে আমার সহধর্মিনীর পছন্দ আপনার কন্যা। তাই এই বিবাহ আমি মেনে নিলাম। তবে হ্যাঁ, আমি কিন্তু পণ প্রথার বিরুদ্ধে। একটা পয়সাও আপনি দেবেন না পণ হিসাবে। দরকার হলে বিয়ের জন্য যা যা করণীয় আমি এসে এইখানেই ব্যবস্থা করে যাব। আপনারা সানন্দে বিবাহের জোগাড় করুন। সোনালীর মুখ রাঙা হয়ে ওঠে নিজের বাঞ্ছিত ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী রূপে পাওয়ার স্বপ্নে। 2-1 দিনের মধ্যে বিবাহের তারিখ ঠিক করা হয়। পরের মাসের 2য় সপ্তাহেই বিবাহের তারিখ পড়ে। দুটি পরিবার আনন্দে মেতে ওঠে, ভবিষ্যতের আগামী দিনগুলোর স্বপ্ন দেখে। সন্দীপ আর সোনালীও সময় বের করে নিজেদের স্বপ্নগুলোকে সাজিয়ে তোলার জন্য এগিয়ে চলে ভালোবাসার বন্ধনে। মাঝে মধ্যেই দেখা হতে থাকে বিভিন্ন পার্কে, বিভিন্ন রেস্তোরাঁয়। কিছুক্ষণের সান্নিধ্যে বিবাহের দিনটি আসার অপেক্ষায় প্রতীক্ষারত দুজনেই। সেদিন শিবচরণ মুখার্জি মহাশয়ের কাছে একটি চিঠি আসে ঊর্ধ্বতন অফিসারের কাছ থেকে। চিঠিটা খুলে পড়ে মুখটা শক্ত হয়ে উঠল। চিঠিতে এক ব্যক্তির বাড়ির এবং কয়েকটি গোদাম কারখানায় রেড করার দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু চিঠিতে যে নাম তিনি পড়লেন তাতে চোয়ালের দাঁত কপাটি শক্ত হয়ে উঠল, হাতের মুঠো শক্ত হয়ে উঠল নিমেষে। কিন্তু সরকারি আদেশ তো মানতেই হবে, তাই কয়েকজন সহ অফিসার এবং পুলিশের দল নিয়ে সকালেই উপস্থিত হলেন শঙ্কর সামন্তর বাড়িতে। শিবচরণ বাবুকে পুলিশ নিয়ে দরজায় এসে হাঁকডাক করতে দেখে আশ্চর্য হয়ে বেরিয়ে আসলেন শঙ্কর সামন্ত। দুহাত বাড়িয়ে অভিনন্দন জানিয়ে বললেন, এ কি পরম সৌভাগ্য আমার, বেআই মশাই যে আজ সকাল হতেই আমার দরজায়। আসুন আসুন, সাদর অভ্যর্থনা আপনাকে। শঙ্কর সামন্তকে কথার মাঝখানে থামিয়ে দেয় শিবচরণ বাবু। হাত তুলে বলেন, আমি এই সময় আপনার বেআই মশাইয়ের কর্তব্য পালন করতে আসিনি।
আমি এসেছি সরকারি পরোয়ানা নিয়ে। আমার হাতে ধরা এই চিঠিটা আপনার যাবতীয় সম্পত্তির সার্চ ওয়ারেন্ট। এবার আপনাকে আমাদের সাথে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। শঙ্কর সামন্ত না জানার ভান করে বললেন, ঠিক আছে, সরকারি নোটিশ যখন এনেছেন সেসব না হয় দেখা যাবে। আগে আপনি আসুন, আমার আতিথ্য গ্রহণ করুন, তারপরে অন্য কথা। শিবচরণ বাবু উপায়ন্তর না দেখে শঙ্কর সামন্তর সাথে একলাই গৃহে প্রবেশ করলেন। শঙ্কর সামন্তের ধর্মপত্নী যার বরণায় আপ্লুত হয়ে বললেন, আসুন বেয়াই মশাই, এখানে বসুন, আমি আপনাদের জন্য কিছু শরবতের ব্যবস্থা করছি। বলেই ভেতরে চলে যান। শঙ্কর সামন্ত শিবচরণ বাবুর হাত দুটো ধরে বললেন, দেখুন, আপনি আমার আত্মীয় হচ্ছেন, এগুলো আটকানো তো আপনার বাম হাতের খেলা, তাই অত শত চিন্তা না করে এই প্যাকেটটা ধরুন। শঙ্কর সামন্ত টাকা ভর্তি একটি প্যাকেট শিবচরণ বাবুর হাতে ধরিয়ে কথাগুলো বললেন। শিবচরণ বাবু টাকার ভর্তি প্যাকেট দেখে আশ্চর্য হয়ে উঠে বললেন, এই টাকার মানে কি? আপনি কি আমাকে ঘুষ দিতে চাইছেন? কথার মাঝখানে শিবচরণ বাবুর হাত দুটো ধরে লজ্জিত হয়ে এক হাত জিভ বের করে বললেন, ছি ছি, এ কথা কেন বলছেন? এই টাকাগুলো তো আমি দিচ্ছি বিয়ের অনুষ্ঠানের জন্য। তার বদলে আজকে যে কাজের জন্য এসেছেন সেটা স্থগিত করে ফিরে যান, মেয়ের বিয়ের আয়োজন শুরু করুন। টাকা ভর্তি প্যাকেটটা শিবচরণ বাবু শঙ্কর সামন্তর দুহাতের মধ্যে ফিরিয়ে দিয়ে গটগট করে বাইরে চলে এলেন এবং সাথী অফিসার ও পুলিশ দলের উদ্দেশ্যে বললেন, এই মুহূর্তে বাড়ির প্রতিটি জিনিস, প্রতিটি ঘর সার্চ করুন আপনারা। শঙ্কর সামন্তর সামনে দাঁড়িয়ে বললেন, আমার কর্তব্য আমাকে করতে দিন। আত্মীয়তার সম্পর্কে মাঝখানে টেনে নিয়ে আমাকে বাধা দেওয়া যাবে না। সেদিন সারাদিন শঙ্কর সামন্তের বাড়িঘর কারখানা তন্ন তন্ন করে খোঁজে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সদস্যরা। প্রচুর টাকা পয়সা, সোনার গয়না এবং বিভিন্ন খাতাপত্রে অসংখ্য বেনিয়ম দেখে সন্ধ্যের সময় অ্যারেস্ট হলেন শঙ্কর সামন্ত। সন্ধেবেলায় বাড়িতে এসে সন্দীপ জানতে পারে তার বাবার অ্যারেস্টের ঘটনা। মা ভীষণ উতলা হয়ে উঠলেন, বারবার বলছেন, যত নষ্টের গোড়া হলো এই মুখার্জি বাবু, এমন পরিবারের মেয়েকে আমি গৃহবধূ করে আনব না। ছেলের উদ্দেশ্যে বললেন, তুই ব্যবস্থা কর তাড়াতাড়ি জামিনের জন্য, আর ওদের পরিবারের মেয়েকে ভুলে যা। তোর বাবাকে এত বড় হেনস্থার পরে ওই পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখার কথা আমি চিন্তা করতে পারছি না। সঞ্জীব মায়ের কথাগুলো মেনে নিতে পারে না। যা করেছে তার বাবা কানুনের পথে হেঁটে করেছেন, তাহলে মেয়েটার কি দোষ? দোষী এখানে বাবা, আইনের পথে না চলে নিজের সম্পত্তির এই নিয়ম বিরুদ্ধ বাড়বাড়ন্তের জন্য। তবুও মায়ের সামনে বলে, এখানে সোনালির কি দোষ করল মা? ঠিক আছে, আমি বাবার জামিনের ব্যবস্থা করছি। পরের দিন দুপুরের মধ্যেই জামিন পেয়ে যায় শঙ্কর সামন্ত। বাড়ি ফিরে এসে সারাদিন গুম হয়ে বসে থাকে। তার দুদিন পরেই সোনালি আর সন্দীপের বিয়ের দিন। সহধর্মিণী বারবার এসে বলে যাচ্ছিল, এই বিয়ে হতে পারে না, তুমি ভেঙে দাও, এখনো সময় আছে। শঙ্কর সামন্ত স্ত্রীকে বোঝালেন, দেখো, যত দোষ তো আমারই, সৎ পথে না চললে এমন ঘটনা তো আসবেই। এখানে মুখার্জি পরিবারের কোনো দোষ নেই, মেয়েটারই বা দোষ কি? বিয়ে বিয়ের মতন করে হবে। ওদিকে মুখার্জি পরিবারের শিবচরণ বাবুর এতটুকু ইচ্ছা নেই এই বিয়েতে। যে পরিবার অপরাধের বেড়াজালে জড়িয়ে আছে সেই পরিবারে বিয়ে দেওয়ার এতটুকুও ইচ্ছা ছিল না। তবুও সহধর্মিণী সুনন্দা এবং সোনালির মুখের দিকে তাকিয়ে তখনও মেনে নিচ্ছেন উপায়ন্তর না দেখে। বিয়ের দিন ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে পৌঁছালেন স্বয়ং শঙ্কর সামন্ত। বাড়ির সদস্যরা উলুধ্বনি দিয়ে আমন্ত্রণ জানালেন। গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যারা পৌঁছেছেন তাদের গায়ে হলুদের তত্ত্ব ভেতরের ঘরে পৌঁছে দেওয়ার সাথে মেয়েকে গায়ে হলুদের জায়গায় নিয়ে যাওয়া হয়। এদিকে যখন মেয়ের গায়ে হলুদ হচ্ছে সেই সময় শঙ্কর সামন্ত মহাশয় শিবচরণ বাবুর সামনে এসে বললেন, বেয়াই মশাই, একটা অনুরোধ আর আপনাকে রাখতে হবে। বরযাত্রীর জন্য যতজনের কথা হয়েছিল সেটা বাড়াতে হবে। মোটামুটি এই ধরুন 600 জন বরযাত্রী আসবে। আকাশ থেকে পড়লেন মুখার্জি বাবু। 200 জন বরযাত্রী কথা বলেছিলেন। বিয়ের দিন যদি আরও 400 জন নিমন্ত্রিত বেড়ে যায় কি করে সামাল দেবেন? একটু বিরক্ত হয়ে বললেন, এই বিয়ের দিন সকালবেলা যদি আপনি আবদার রাখেন তাহলে কি করে সম্ভব? কথার মাঝখানে আটকে দেন শঙ্কর সামন্ত। একটা বেশ বড় সড়ো টাকার বান্ডিল মুখার্জি বাবুর হাতে ধরিয়ে দিয়ে বললেন,
আপনাকে বিপদে ফেলার জন্য তো আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিচ্ছি না। এখন তো আমরা আত্মীয়, তাই এই টাকাটা অতিরিক্ত বরযাত্রীর খরচা বাবদ ধরে নিন। এর জন্য মনে কিছু কিন্তু রাখবেন না। শিবচরণ বাবুর মনে কোনো সন্দেহের অবকাশ রইল না শঙ্কর সামন্তের কথায়। তবুও মনের মধ্যে একটা খটকা লেগেই গেল। ছেলের বাড়ি থেকে মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য এই টাকা নিতে অত্যন্ত লজ্জাবোধ করলেন। লজ্জিত হয়ে বললেন, এই টাকা নেওয়া সম্পূর্ণ অনুচিত। আপনি টাকাটা আপনার কাছেই রাখুন। আমি যথাসাধ্য চেষ্টা করছি অতিরিক্ত বরযাত্রীর ব্যবস্থা করার জন্য। শঙ্কর সামন্ত হেসে উঠে বললেন, আপনি আমাকে এখনো বিশ্বাস করতে পারছেন না? এই টাকা আপনি রাখবেন বিয়ের খরচের জন্য। কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে আসেন। শঙ্কর সামন্ত ঘর থেকে বের হতেই ইনকাম ট্যাক্সের সিনিয়র অফিসারের সাথে কয়েকজন পুলিশ শিবচরণ বাবুর ঘরের মধ্যে প্রবেশ করেন। শিবচরণ বাবুর হাতে ধরা তখনই মোটা টাকার বান্ডিল। ইনকাম ট্যাক্সের সিনিয়র অফিসার সামনে এসে বলেন, আপনার হাতে এত টাকা কেন? আমি একটু আগেই খবর পেয়েছি শঙ্কর সামন্তর কাছ থেকে আপনি এই টাকা ঘুষ নিয়েছেন। কারণ শঙ্কর সামন্তর কেস আপনি দেখেন, সেই কেস হালকা করে দেওয়ার জন্য আপনি এতটা নিচে নেমেছেন। সত্যি মুখার্জি বাবু, আপনাকে নিয়ে আমাদের ডিপার্টমেন্টে গর্ব ছিল। আজ আপনি ওনার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন বলে এতটা নিচে নামতে পারলেন? শিবচরণ বাবু আশ্চর্য হয়ে উঠে বললেন, না না, আমি এই টাকা ঘুষ কেন নেব? মেয়ের বিয়ের জন্য সামন্ত মহাশয় নিজের হাতে এই টাকা দিয়েছেন। আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন। পেছনে কখন এসে শঙ্কর সামন্ত দাঁড়িয়েছিল খেয়াল করেননি মুখার্জি বাবু। হঠাৎ ইনকাম ট্যাক্স অফিসারের পাশে এসে দাঁড়ায় শঙ্কর সামন্ত। ইনকাম ট্যাক্স অফিসার শঙ্কর সামন্তকে পাশে দাঁড়াতে দেখে জিজ্ঞেস করলেন, আপনি এই টাকা কিসের জন্য দিয়েছেন? শঙ্কর সামন্ত মৃদু হেসে উত্তর দিলেন, ওই যে আপনাকে কিছুক্ষণ আগে জানিয়েছিলাম, এটাই সত্যি কথা। ওনার মেয়ের বিয়ের জন্য আমি কেন টাকা দিতে যাব? যদিও আমার ছেলের সাথে বিয়ে হচ্ছে, তাই বলে ওনার খরচার দায়িত্ব আমার নয়। এই টাকা যে কেসে আমাকে ফাঁসিয়েছিলেন, সেই কেস হালকা করার জন্য দিয়েছি। শঙ্কর সামন্তর মুখ থেকে কথাটা শেষ হওয়া মাত্র শিবচরণ বাবু উত্তেজিত হয়ে বললেন, বাহ সামন্ত মহাশয়, আপনি আপনার রং দেখিয়ে দিলেন তো। সোজা পথে ঘুষ দিতে না পারায় আপনি এমনভাবে অন্য পথে আমাকে ফাঁসিয়ে দেবেন, আমার চিন্তার বাইরে ছিল। ঘরের ভেতরে তখন গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। ইনকাম ট্যাক্স অফিসারের সাথে পুলিশ আসার খবর পেয়ে গেছিল সহধর্মিণী সুনন্দা। সব কথাগুলো দাঁড়িয়ে শুনেছিলেন। একসময় স্বামীর পাশে এসে দাঁড়িয়ে বললেন, তুমি যা বলেছিলে সেই কথাগুলোই মিলে গেল। এই লোকটা যে এতটা ধূর্ত কুটিল প্রকৃতির এখন বুঝলাম। আজীবন আমার স্বামীকে সৎ পথে চলতে দেখেছি, কি করে বিশ্বাস করে নেব আপনার এই মিথ্যাচারণ? এমন একটা শুভ দিনে আপনি এটা করতে পারলেন। আমি এই বিয়ে এখনই ভঙ্গ করছি। যার বাড়ির কর্তা জেলে যাচ্ছে, তার বাড়িতে মেয়ের বিয়ে হতে পারে না, এমন অপরাধীর পরিবারে। সোনালীর বিয়ে ভেঙে যায়। সোনালী নিজেও রাজি হয় না ধোঁকাবাজ শঙ্কর সামন্তের কার্যকলাপে। কোর্টে কেস চলে, প্রত্যেকটি সাক্ষ্য প্রমাণ সত্য প্রমাণিত হয়। শিবশঙ্কর মুখার্জি 7 বছরের জেল হয়ে যায়। সরকারি আবাসন থেকে উঠে যাওয়ার নোটিশ হাতে ধরিয়ে দেওয়া হয় মুখার্জি পরিবারে। শিবশঙ্কর মুখার্জির প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। অথই জলে পড়লেন সহধর্মিণী আর তার কন্যাদ্বয়। যৎসামান্য জিনিসপত্র নিয়ে গ্রামের বাড়িতে রওনা হলেন 2 কন্যা সহ সুনন্দা। গ্রামের বাড়িতে তখন এক বয়োজ্যেষ্ঠ শ্বশুরমশাই এবং তার একটি ঘনিষ্ঠ কর্মচারী। এই ছিল সংসার। আর্থিকভাবে খুব সাধারণ, কিছু জমির ফসলের উপর নির্ভর করতেন শ্বশুরমশাই। কিছু টাকা সাহায্য আসত একমাত্র ছেলে শিবশঙ্করের থেকে। সুনন্দা 2 কন্যাকে নিয়ে শ্বশুরের ওই ভিটেতে পৌঁছালেন প্রায় নিঃস্ব অবস্থায়। এদিকে সন্দীপ এক প্রকার বাড়িতে বিদ্রোহ করে দিয়েছিল। বাবার এই জঘন্যতম কাজ মোটে মেনে নিতে পারছিল না। একদিন তুমুল ঝগড়া করে গৃহত্যাগ করে। বাবার সম্মুখে মাথা উঁচু করে বলেছিল সেদিন, তুমি যে কাজ করেছ, তোমাকে ঈশ্বর কোনোদিন সুখে রাখবে না। বাকিটা আমি শান্তিতে থাকতে দেব না তোমাকে। আমি তোমার একমাত্র সন্তান, এই আকাঙ্ক্ষায় বসে আছো না? তোমার পরবর্তী ধনসম্পদ আমি রক্ষা করব। ভুলে যাও, এবার থেকে আমি তোমার ধনসম্পদের এক টুকরো কানা করিও গ্রহণ করব না, যতদিন না আমার ভালোবাসাকে ফিরে পাই। মা বারবার হাত জোর করেছিল ছেলের সামনে, বলেছিল, তোর বাবার এতে কি দোষ আছে? এইভাবে যদি ওনার সাথে ব্যবহার না করা হতো, তাহলে তো তোর বাবাই জেলে যেত। সেটা কি তুই মেনে নিতে পারতিস?
হাততালি দিয়ে উঠেছিল সন্দীপ, কটাক্ষের সুরে বলেছিল, বাহ মা, শেষে তুমিও একটা নিরপরাধ সত্যনিষ্ঠ মানুষকে এইভাবে ষড়যন্ত্রে জালে ফেলে জেলে পাঠিয়েছে বাবা, তুমিও তার সাথ দিচ্ছ। বাবা অপরাধী, এটা তো ঠিক। বাবার জঘন্যতম অপরাধ, টাকার জোরে আইনকে বেপথে নিয়ে গিয়েছে, কিন্তু ঈশ্বর ক্ষমা করবেন না কোনোদিন, আমিও ক্ষমা করব না। খুঁজে বেড়াবো সোনালীকে, এটাই আমার তপস্যা, এটাই আমার প্রতিজ্ঞা। আজ থেকে তোমাদের এই পাপের ঘরে আমি আর থাকবো না। তার পরের দিন সকালে সন্দীপকে বাড়িতে খুঁজে পাওয়া যায়নি আর। একমাত্র ছেলে বাড়ি ছেড়ে চলে যাওয়াতে অত্যন্ত দুঃখ হয়েছিল সামন্ত দম্পতির, কিন্তু শঙ্কর সামন্ত নির্বিকার ছিল। সন্দীপের অজান্তে সুনন্দা দেবী 2 কন্যা সহ প্রত্যন্ত গ্রামে গিয়ে উঠেছিলেন। অনেক চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পায়নি সন্দীপ। শঙ্করবাবুর মনে ছেলের গৃহত্যাগের মুখ্য কারণ সোনালী। সোনালীকে দোষী সাব্যস্ত করলেন মনে মনে। একটা ভীষণ পরিকল্পনা তৈরি করেছিলেন নিজের মনের মধ্যে সহধর্মিণীর অগোচরে। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য তৈরি হতে লাগলেন কিছুদিনের মধ্যেই। ওনার একটাই চিন্তা ছিল, সন্দীপকে যেন তেন প্রকারে বাড়িতে ফেরানো। চিন্তা করে দেখলেন যদি সোনালীকেই গুম করে দেওয়া যায় তবে সব সমস্যার সমাধান। কিছুদিন হয়তো ছেলে মনমরা হয়ে থাকবে, শেষে একদিন না একদিন তাদের কোলে ফিরে আসবে। শঙ্কর সামন্ত খোঁজ নেওয়া শুরু করলেন নিজের লোক লাগিয়ে। ইনকাম ট্যাক্স অফিসার ওনার সাথ দিয়েছিল, তাকে প্রচুর অর্থ দিয়ে মুখ বন্ধ করেন এবং শিবচরণ মুখার্জির গ্রামের বাড়ির অবস্থান সম্বন্ধে সবকিছু জেনে নেন। এবারে খালি পরিকল্পনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে উঠে পড়ে লাগলেন। 2 কুখ্যাত অপরাধীকে নিয়োগ করলেন গ্রামের বাড়ি থেকে সোনালীকে তুলে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলার জন্য। প্রচুর অর্থ দেওয়া হয় ওই 2 কুখ্যাত অপরাধীকে। একটা কথা ভালো করে বুঝিয়ে দেওয়া হয়, কোনো প্রকার প্রমাণ যেন ছেড়ে না আসা হয়। একদিন নিকটবর্তী শহরে 2 বোন যায় কিছু সাংসারিক জিনিসের সাথে, কিছু ঔষধপত্র সংগ্রহের জন্য। গ্রাম থেকে শহরের দূরত্ব বেশ খানিকটাই। যাতায়াতের জন্য একটা ঝড়ঝড়ে বাসই চলত দিনে 2 বার। অপরাধী 2 কয়েকদিন থেকে অনুসরণ করছিল সোনালীকে। সেদিন সুযোগ পেয়ে যায় শহরের কাজ শেষ করে সন্ধ্যার শেষ বাসে ফেরার পথে। বাস আটকায় নির্জন রাস্তায়। গাড়ি নিয়ে বাসের সামনাসামনি হয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে মানুষ ভর্তি বাসের মধ্যে থেকে সোনালীকে অপহরণ করে। চিৎকার করে হাত পা ছুঁড়ে বাধা দেওয়ার চেষ্টা করে সোনালী। 2 কুখ্যাত অপরাধীর কাছ থেকে বাঁচানোর চেষ্টা করে বোন মোনালিও। বাস ভর্তি লোক কেউ সাহায্যের জন্য এতটুকু বাধা দিতে সামনে আসেনি সেদিন, কিন্তু বৃথা। মুখোশ পরা 2 কুখ্যাত অপরাধী সোনালীকে সবার মাঝখানে থেকে তুলে নিয়ে রওনা হয়ে যায় নিজেদের মতো করে। একটা ভাঙাচোরা ঘরে হাত পা চোখ মুখ বাঁধা অবস্থায় বন্দি করে রাখা হয় সোনালীকে সেদিন রাতে। 2 অপরাধীর কথা শুনতে পেরেছিল পাশের ঘরটা থেকে। 2 বসে মদ খাচ্ছিল। তাদের আলোচ্য বিষয় ছিল সোনালী। প্রথম অপরাধী বলছিল, এত সুন্দরী মেয়েটাকে শেষ করে দেওয়াটা ঠিক হবে না। তার থেকে সামন্তবাবু যে টাকা দিচ্ছেন সেটাও নেওয়া যাবে, সাথে মেয়েটাকে নিয়ে বিক্রি করে আসি। আসার পথে তুই যেমনটা বলছিলি সেটাও ঠিক হবে মেরে ফেলার থেকে। এমন একটা জায়গায় দিয়ে আসি যেখানেও বেঁচে যাবে। সামন্তবাবু তো আর আসছেন না দেখতে, আমরা কি করেছি মেয়েটার বলে দিলেই হবে, মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছি। দ্বিতীয় অপরাধী, তার আগে 2 দিন মেয়েটাকে ধর্ষণ করি 2 মিলে, তারপরে না হয় বিক্রি করে দেওয়া যাবে। অপূর্ব সুন্দরী মেয়েটা এরকম মেয়েকে ভোগ না করে বিক্রি করে দিলে ভালো লাগবে না। প্রথম অপরাধী ঘোর আপত্তি জানায় ধর্ষণ করার কথায়। না না, এটা মানতে পারছি না। সামন্তবাবু বললেন বলেই ধর্ষণ করতে হবে নাকি? আমরা কুখ্যাত অপরাধী হতে পারি, তাই বলে কি নিজস্ব বিবেক বুদ্ধি লোপ পেয়েছে? উনি মেয়েটিকে মেরে ফেলার কথা বলেছিলেন, তাহলে বিক্রি করে দেওয়ার কথা তুলছিস কেন? আমার একটা 15 বছরের মেয়ে আছে, খুব ভালোবাসি আমাকে। আমিও খুব ভালোবাসি আমার একমাত্র মেয়েকে। সেজন্য আমি এ ধর্ষণের মতন জঘন্য কাজ করতে পারবো না, আর তোকেও করতে দেব না। দ্বিতীয় অপরাধী ক্ষিপ্ত হয়ে ওঠে প্রথম অপরাধীর কথা শুনে। অত দয়া মায়া যদি তোর মনে, তাহলে এই পথে এসেছিস কেন? আমি তো এই সুন্দরী মেয়েটাকে ধর্ষণ না করে ছাড়বো না, তুই না করলে না কর। প্রথম অপরাধী রেগে উঠে বলে, আমি থাকতে তুই কি করে ধর্ষণ করবি করে দেখা, ফল ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। দ্বিতীয় অপরাধী,
কি করবি তুই? আমি যাচ্ছি মেয়েটার সাথে, এখনই ওই কাজ করব, তুই যা করার করে নে। বলেই মদ্যপ অবস্থায় টলতে টলতে সোনালির ঘরের দরজার শিকলটা খুলতে যায়। ঠিক তখনই প্রথম অপরাধী একটা বিরাট হুঙ্কার দিয়ে তেড়ে আসে। একটা বড় মাপের ভোজালি বের করে, সজোরে ওর পিঠে ঢুকিয়ে দিয়ে দ্বিতীয় অপরাধীর চোয়ালটা ধরে ঘুরিয়ে পেটের মাঝখানেও বার কয়েক ভোজালিটা বসিয়ে দিয়ে বলে, যা এবার, যদি এরপরেও যেতে পারিস। রক্তমাখা ভোজালিটা দ্বিতীয় অপরাধীর জামায় পুছতে পুছতে লাথি মেরে মৃত শরীরটা একদলা থুতু ফেলে দরজার পাশ থেকে সরায়। এরপরে অপেক্ষা না করে সোনালীকে নিয়ে রাতের অন্ধকারে গাড়ি ছুটিয়ে চলে কোনো এক নির্দিষ্ট গন্তব্যের ঠিকানায়। সারা রাত্রি গাড়ি চলেছিল। ভোরবেলায় একটা পাহাড়ি গ্রাম থেকে বিচ্ছিন্ন নিরিবিলি একটি অট্টালিকা সম বাড়িতে এসে দাঁড়ায় গাড়ি। সোনালীকে বেরিয়ে আসতে বলে ওই অপরাধী। মুখে চোখের বাঁধন খুলে দেয়। হাত ধরে ওই বাড়িটা দোতলায় পৌঁছে আওয়াজ দিতে দিতে, জোহারাবাই, ও জোহারাবাই, কোথায় গেলে তুমি? একবার বেরিয়ে এসো, তোমারে লিয়ে নয়া মেহমান লায়া হু। অপরাধীর আওয়াজে রাতের নিদ্রা অসময় ভঙ্গ হয়ে বিরক্তিকর ভঙ্গিতে চোখ ডলতে ডলতে বেরিয়ে আসে জোহারাবাই নামক মাঝবয়সী এক অপরূপ সুন্দরী মহিলা। সামনে এসে অত্যন্ত রুষ্ট স্বরে বললেন, क्या सुबह सुबह हल्ला कर रहा है, कौन है तू? সামনে পরিচিত মানুষের সাথে একটি অপরূপ সুন্দরী মেয়েকে দেখে চমকে ওঠে জোহারাবাই। আশ্চর্য চোখে কিছুক্ষণ দেখে সোনালীর সর্বাঙ্গ। সোনালীর থুতনিটা তুলে বলে, ইয়ে জান্নাত কা হুর কাহা সে লায়া, ইতনে সুভা সুভা কালু খান। অপরাধী দুহাত জোর করে বলে, জোহারাবাই, মেয়েটাকে হত্যা করার হুকুম ছিল ধর্ষণ করে, কিন্তু আমি পারিনি। তুমি মেয়েটিকে রাখো নিজের মতো করে শিক্ষা দিয়ে। আমি জানি তোমার কাছে এই রকম মেয়েরা নিরাপদ। তুমি বদনাম হতে পারো নাচ গানের বাজারে, কিন্তু মনের দিক দিয়ে তুমি সচ্চা আছো। জোহারাবাই আশ্চর্য হয়ে তাকায় কালু খান নামক অপরাধীর দিকে। তুই ইস লড়কি কে সাথ ऐसा काम कर रहा है, तेरा मालिक अगर जान जाए तो तेरा गर्दन धड़ से अलग कर देगा, मालूम है ना? কালু খান বলে, জোহারাবাই, যা হবে হবে, সে নিয়ে কোনো চিন্তা করছি না। আমার একটাই চিন্তা, মেয়েটাকে যাতে নষ্ট না হয়ে যায়। তোমার কাছে দিয়ে আমি শান্তি পেলাম। আমি এখন চললাম, অনেক দূর যেতে হবে আমাকে। তোমার অনেক ডেরা আছে দেশের বিভিন্ন শহরে, তুমি যেখানে ইচ্ছা তোমার সাথে মেয়েটিকে নিয়ে যেতে পারো। কালু খান নামক অপরাধী সোনালীর মাথায় আদরের স্পর্শ দিয়ে বলে, বেটি, আমি কুখ্যাত অপরাধী হলেও আমার একটি মেয়ে আছে। তোমার মধ্যে আমার মেয়ের ছায়া দেখতে পেয়েছি, তাই তোমাকে আস্থা করে ফেলতে পারলাম না। আমার অন্তরাত্মা সায় দেয়নি। আমার দৃষ্টিতে আমার সাধ্যের মধ্যে এর থেকে ভালো জায়গা আর খুঁজে পেলাম না। টাকা পয়সার জন্য অনেক হত্যা করেছি, অনেক লুট করেছি, কিন্তু কোনোদিনও কোনো মেয়েকে ধর্ষণ করতে যাইনি, কোনোদিনও পারিনি এমন কুকর্ম করতে। আমারও একটা ভালোবাসার সংসার আছে, সেই সংসারকে আমি খুব ভালোবাসি, ওরাও আমাকে খুব ভালোবাসে, তাই হয়তো কুখ্যাত হয়েও ধর্ষণ নামক জঘন্য কাজ আমি করিনি কোনোদিন। আমি চললাম, তুমি ভালো থাকবে জোহারাবাইয়ের কাছে। জোহারাবাই সোনালীর হাত ধরে ঘরের ভেতরে নিয়ে আসলেন। একটা জায়গায় বসতে বলে অদৃশ্য কারোর উদ্দেশ্যে বললেন, কই হ্যাঁ ইহা, এক গ্লাস গরম গরম দুধ লেকে আও তুরন্ত। কথাটা বলেই সোনালীর পাশে এসে বসে বলে, মেয়ে, তোমার মুখটা শুকিয়ে গেছে, কদিন থেকে খাওয়া হয়নি। ওরা খুব অত্যাচার করেছে তোমার উপরে। চোখ দুটো জল ভরে উঠল সোনালীর। অনেক কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। জোহারাবাইয়ের পায়ের কাছে এসে পা দুটো জড়িয়ে ধরে বলে, আমার উপর দয়া করো দিদি, আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দাও। বাড়িতে আমার অসহায় মা আর বোন আছে, তার সাথে অতি বৃদ্ধ অশীতিপর দাদু আমার নির্ভরশীল। আমাকে না পেলে ওরা যে মারা যাবে। ওই শয়তান শঙ্কর সামন্ত আমাদের পরিবারের একের পর এক সর্বনাশ করে চলেছে। আমার বাবাকে ধোকায় জেলে পাঠিয়েছে, এখন আমার সর্বনাশ করতে তুলে এনেছে। অসংখ্য ধন্যবাদ কালু খানের, আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে। না হলে তো ওই শয়তানের আদেশ ছিল আমাকে যেন ধর্ষণের পরে হত্যা করা হয়। দিদি, আপনি দয়ার সাগর, দেখেই বুঝেছি। দয়া করে আমাকে আমার মায়ের কাছে পাঠিয়ে দিন, আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। সোনালী থেকে সবকিছু শোনার পরে সোনালীর মুখটা দুহাতে তুলে চোখের জল মুছে দিয়ে বলে, বেটি, আমি কথা দিলাম
তুই আমার কাছে আমার ছোট বোনের মতন থাকবি। তবে আমার এই আশিয়ানায় একবার যে প্রবেশ করে যায় তার মুক্তি নেই। তবে আমি কথা দিচ্ছি, তোর উপর কোনোদিনও অন্যায় হতে দেব না। এখন গরম দুধ খেয়ে ভালো করে স্নান করে চলে আয়। পেট ভরে খাবার খেয়ে ঘুম দে, বাকি কথা পরে হবে। সোনালি থাকতে শুরু করলো জোহারাবাইয়ের বাইজিখানায়। দিন কয়েক থাকার পর মন পরিবর্তন হলো। জোহারাবাইকে মনের সব কথা একে একে খুলে বলল একদিন। জোহারাবাই সব কথা শুনে বলে, দেখ বেটি, ওই ছেলেটা যদি তোকে প্রকৃত ভালোবেসে থাকে, একদিন না একদিন তুই তার দেখা পাবি। সেদিন যদি ছেলেটা আমার কাছে এসে তোকে চেয়ে নেয় জীবন সঙ্গিনী করার জন্য, আমি নিজের হাতে তোদের দুজনের বিয়ে করিয়ে দেব। তবে এই বদনাম গলির কোনো মেয়েকে কেউ কোনোদিনও সামাজিক স্বীকৃতি দেয়নি। তবে ভালোবাসার কথা অন্য। আমিও একদিন এই ভালোবাসার আগুনে ঝাঁপ দিয়েছিলাম, কিন্তু খালি ঝলসে গেছি আজীবন। প্রেক্ষাপটের অন্যদিক। সোনালীকে অপহরণের খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। সেই রাতেই পুলিশকে খবর দেওয়া হয়। সারা রাজ্যে সোনালীর ছবি দিয়ে ওয়ারেন্ট বের হয়। সুনন্দা পাগলের মতন হয়ে যায়। একদিকে স্বামীর জেল, অন্যদিকে বড় মেয়ের অপহরণ। ভেঙে পড়ে সুনন্দা। মোনালি ধৈর্য যতই ধরাতে চেষ্টা করে মায়ের, কিন্তু সে নিজেই তো অসহায়। সপ্তাহে একদিন করে পুলিশ থানায় গিয়ে খবর নিয়ে আসে সোনালীর কোনো খোঁজ পাওয়া গেল কিনা। খালি হাতে ফিরতে হয় বারবার মোনালিকে। প্রায় বছরখানেক হতে চলল, সোনালীর অপহরণের কোনো খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ একদিন সন্দীপের আবির্ভাব হয় ওদের গ্রামের বাড়িতে। সেদিন গ্রামের বাড়ির আটচালায় বসেছিল সুনন্দার মানালি। সকাল সকাল সন্দীপকে তাদের বাড়িতে দেখে আশ্চর্য হয়ে যায় দুজনেই। সুনন্দা সন্দীপকে সামনে দেখে ভূত দেখার মতো চমকে উঠে বলে, তুমি এখানে? তোমরা বাপ বেটা কি আমাদের শেষ করার জন্য উঠে পড়ে লেগেছ? এত দূরে এক প্রত্যন্ত গ্রামে আমরা এক প্রকার নির্বাসনে আছি, সেখানেও খুঁজে খুঁজে চলে এসেছো? আর কি নিতে এসেছো? আমাদের মা মেয়ের দুটি প্রাণ বাকি আছে, সেটা যদি নিতে চাও স্বচ্ছন্দে নিতে পারো। এখন আর আমাদের বেঁচে থাকার ইচ্ছাটুকু শেষ হয়ে যাচ্ছে দিন দিন। কথাগুলো বলার সময় সুনন্দার চোখ দিয়ে ঝরে পড়ছিল অজস্র অশ্রু। সন্দীপের চেহারা ছিল উদ্ভ্রান্তের মতো। লম্বা লম্বা দাড়িগোপ, পরনের জামা কাপড়ের হতশ্রী অবস্থা। মোনালি এগিয়ে এসে জিজ্ঞেস করে, এ কি, তোমার এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে দীর্ঘদিন নিজের প্রতি যত্ন নেওয়া হয় না। খাওয়া দাওয়া হচ্ছে কি না মনে হচ্ছে সেটারও ঠিক নেই। কি মনে করে আমাদের বাড়ি খুঁজে খুঁজে এসেছো? সন্দীপ কিছুক্ষণ উদ্ভ্রান্তের মতো দুজনকে দেখতে লাগলো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মোনালির উদ্দেশ্যে বলে, একটু জল খাওয়াতে পারবে? তারপরে বলছি সবকিছু। সামনের টিউবওয়েল থেকে এক গ্লাস জল ভরে সন্দীপের হাতে ধরায় মোনালি। জলটা ঢকঢক করে খেয়ে জামার হাতায় মুখটা মুছে বলে, অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে আসছি। অনেক কষ্ট করে তোমাদের এই ঠিকানা জোগাড় করতে পেরেছি দীর্ঘদিন পরে। সোনালি কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না। অন্য কোথাও গেছে নাকি? একটা দীর্ঘশ্বাস ফেলে মোনালি বলে, কেন, তুমি জানো না? বাড়ির খবরটা জোগাড় করতে পারলে, আর সোনালির খবরটা তোমার কাছে অজানা? ভেবেও আশ্চর্য লাগছে। কি নিতে এসেছো সোনালিকে? সোনালি দিদিকে দীর্ঘ 1 বছর আগে কারা বা কেউ অপহরণ করে নিয়ে গেছে। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাইনি। তবে কি জানো, দিদির এই অপহরণের পেছনে কারোর যদি স্বার্থ থাকে, সেটা তোমাদের পরিবারের। দুহাতে মাথার চুলগুলো মুঠো করে ধরে বসে পড়ে মাটিতে। কি বলছো তুমি? 1 বছর হয়ে গেল সোনালির সাথে সাথে তোমাদের কোনো যোগাযোগ নেই। কারা অপহরণ করেছে সেটুকু বোধহয় জানতে পারোনি। খালি সন্দেহ করছো আমাদের পরিবারকে। কিন্তু কেন, কি উদ্দেশ্য থাকতে পারে আমাদের পরিবারের? আমি জানি না। আমারও প্রায় 1 বছর হয়ে গেল আমার বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই। তোমরা শহরের বাড়ি ছেড়ে চলে আসার পরে আমি অনেক খুঁজেছি, তোমাদের পাইনি। আমিও বাড়ি ছেড়ে দিয়েছিলাম তোমরা চলে আসার পরেই। তারপরে বিভিন্ন জায়গায় খুঁজে বেরিয়েছি। আজ যে আশায় তোমাদের বাড়ির ঠিকানা খুঁজতে খুঁজতে এতদিন পরে এসে যদিও পৌঁছালাম, খালি নিরাশায় হাত লাগলো। তোমাদের পরিবারের এই অবস্থার জন্য একমাত্র আমার বাবা দায়ী। আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না আমার জন্মদাতাকে। বোনটি আমার বাবার কৃতকর্মের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। আমি আবার বেরোবো, খুঁজবো সারা দেশ। ঈশ্বর একদিন না একদিন ঠিক আমার কাছে ফিরে দেবেন আমার ভালোবাসাকে। যদি আমার ভালোবাসাকে কোনোদিনও ফিরে না পাই, সেদিন বুঝবো ঈশ্বর মিথ্যা, ভগবান নামক কোনো শক্তি এই পৃথিবীতে নেই। সন্দীপকে আটকাতে চেয়েছিল সুনন্দা আর মানালি। ওর থেকে সব কথা শোনার পর ছেলেটার উপরে মায়া হয়ে গিয়েছিল সুনন্দার।
সন্দীপ কতটা ভালোবাসে সোনালীকে উপলব্ধি করতে পেরেছিল মোনালিও, অনেকটাই বুঝতে শিখেছিল সে। সন্দীপের এই ভবঘুরে পরিস্থিতির জন্য তার বাবাই দায়ী ছিল। অসম্ভব ধনসম্পত্তি লোভের কারণে দুটো পরিবার ধ্বংস হওয়ার পথে, এসব বুঝতে পেরেছিল মোনালি। তবে পথ আটকায়নি সন্দীপকে। জোহরাবাইয়ের সাথে দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে প্রায় 2 বছর পার হয়ে গেছে। এখন তারা এসে পৌঁছেছে মাস 4 হলো বিহারের ভাগলপুর। ভাগলপুরের বদনাম পল্লীর থেকে গঙ্গার দূরত্ব মাইল 4। সপ্তাহের শেষে সোমবার দিনটা বেছে নিয়েছিল সোনালী গঙ্গা স্নানের জন্য। কলুষিত হয়ে যাওয়া মন শরীরটায় একটু হলেও শান্তির আশায় জোহরাবাইয়ের সাথে যেতে হতো বড় বড় ধনী ব্যক্তিদের মজলিসে। নাচ গানের পরে কখনো সখনো শরীরের পসরা বসিয়ে নিবেদন করতে হয়েছে সেই সব ধনকুবেরদের কাছে। প্রথম প্রথম রাজি হতো না, কিন্তু জোহরাবাই বুঝিয়েছিল নর্তকী কিংবা বাইজি যদিও সম্পূর্ণ দেহ পসারিণী নয়, তবু কলুষিত হতে হয় শরীর ও আত্মার এই আদিম খেলা থেকে, সম্পূর্ণ বাঁচতে পারে না তারা। অনেক কথাই বুঝিয়েছিল জোহরাবাই। কেবলমাত্র নাচ আর গানের মাধ্যমে মুজরা করলেই সবসময় সুরক্ষিত ফিরে আসা যায় না, কিছু কিছু ক্ষেত্রে কলুষিত হতেই হয়। ভাগলপুরের যে আলিশান অট্টালিকায় এবারে তারা থাকতে এসেছিল, সেটা কোনো এক জমিদার উপহার স্বরূপ দিয়েছিল জোহরাবাইকে এই যৌনপল্লী এক প্রান্তে। জোহরাবাইকে তার জন্য বেশ কয়েক বছর মাসুল গুনতে হয়েছিল সে বৃদ্ধ জমিদারের রক্ষিতা হয়ে। সোনালী এখান থেকে প্রত্যেক সোমবার গাড়িতে করে গঙ্গার ঘাটে যেত, স্নান সেরে ফিরে আসতো নিজের আস্থানায়। হঠাৎ দরজায় ধাক্কার শব্দ শুনে ঘুম ভেঙে জেগে ওঠার মতন চমকে উঠল। সোনালী এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল, স্মৃতির পাতাগুলো পাল্টে যাচ্ছিল একের পর এক। ভেতর থেকে আওয়াজ দিল, কে কে তুমি? জোহরাবাইয়ের কণ্ঠস্বর শুনে শান্ত হলো। এতক্ষণ ফেলে আসা স্মৃতির পাতা একের পর এক উল্টাতে উল্টাতে কখন যে দুপুরের ভোজনের সময় পার হয়ে গেছে বুঝতে পারেনি সোনালী। নিজেকে সংযত করে দরজা খুলে দাঁড়ায় সোনালী। জোহরাবাই আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আজ তোর কি হয়েছে? তোকে আজকে এমন কেন দেখাচ্ছে? দুপুরের ভোজন করতেও আসিসনি? শরীর ভালো আছে তো তোর? জোহরাবাইয়ের স্নেহ মাখানো কথাগুলো শুনতে শুনতে হু হু করে কেঁদে ফেলে সোনালী। জড়িয়ে ধরে জোহরাবাইকে কাঁদতে কাঁদতে বলে, আমি তো সব ভুলে গিয়েছিলাম। এই জীবন বেছে নিয়েছিলাম স্ব ইচ্ছায়, কিন্তু পেছনের স্মৃতি এমনভাবে তাড়া করতে করতে এই ভাগলপুর পর্যন্ত পৌঁছে যাবে আমি স্বপ্নেও চিন্তা করতে পারিনি। সব কিছু খুলে বলে জোহরাবাইকে গঙ্গার ঘাটে সন্দীপকে দেখতে পাওয়ার ঘটনা। জোহরাবাই চিন্তিত হয়ে ওঠে ক্ষণিকের জন্য, মৃদু হেসে বলে, আমি বলেছিলাম না, তোর ভালোবাসা যদি সত্যিকারের হয় ও তোকে খুঁজতে আসবে, একদিন না একদিন আসবেই। এখানে যদি কোনোদিন পৌঁছে যায় তাহলে খারাপটা কি? ব্যাকুল হয়ে ওঠে সোনালী। জোহরাবাইয়ের হাত দুটো ধরে অনুনয়ের সুরে বলে, দিদি, এখান থেকে আর কোথাও চলে যাই চলো। আমি ওর সম্মুখে দাঁড়াতে পারবো না। ওর পাগলের মতো চেহারা আমি দেখেছি, চিনতে পেরেছি ক্ষণিকের দেখায়। তাই তুমি এখান থেকে অন্য কোথাও চলো। জোহরাবাই সোনালীর 2 চোখের অশ্রু মুছে দিয়ে কপালে একটা উষ্ণ চুম্বন দিয়ে বলে, তোর যখন এটাই ইচ্ছা তবে জিনিসপত্র বাঁধাবাঁধি কর। 2-1 দিনের মধ্যেই একটা জায়গায় যাব। সেখানে আমার ধর্মের দিদি আছে। মহাতীর্থ শিব তীর্থ সেখানেই। দেবাদিদেব মহাদেবের চরণে এবার শেষ শরণ নেব। 2-1 দিনের মধ্যেই আমরা কাশী যাব। এমনিতেই এ কুখ্যাত পল্লীর নাম ইতিহাস বিখ্যাত। একসময় বাইজি আর বিধবাদের মহাসঙ্গম স্থল ছিল কাশী। বিধবাদের মধ্যে বেশিরভাগই ছিল বাঙালি সম্প্রদায়ের। ইতিহাস ঘাটলে এর অনেক তথ্য পাওয়া যাবে। এই নগর বধূদের পল্লী ছিল কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন। নিকটে গঙ্গার পার্শ্ববর্তী তট ধরেই তখনকার এই নগর বধূদের পল্লীর নাম ছিল ডালমন্ডি। মহারানা মানসিংহ এর সময়কালে কাশী বিশ্বনাথ মন্দিরের পুনর্নির্মাণ করা হয়। সেই সময় থেকেই বাইজিদের বারবারন্তের এই প্রথার খ্যাতি পেয়েছিল। নবাবী আনার সময়কালে বাইজিদের একটা আলাদা সম্মান দেওয়া হতো।
এদের মুজরা এবং সঙ্গীতের আকর্ষণে ধনকুবের তথা সম্মানীয় ব্যক্তিদের সমাগম হতো। নবাবী আনার শেষের দিকে অতিরিক্ত খ্যাতির চরম পর্যায় পায় ইংরেজদের আমলে। তখন মুজরা সঙ্গীতের সাথে শারীরিক সম্বন্ধের সঙ্গম ঘটায় ইংরেজরা। দেশ স্বাধীন হওয়ার পরেও কিছুটা সম্মান বেঁচেছিল 70-এর দশক পর্যন্ত। অনেক নামকরা বাইজি একসময় এই ডালমান্ডি নামক স্থানে রাজত্ব করে গেছেন, আজও ইতিহাস সাক্ষী। 70-এর দশকে স্থানীয় বাসিন্দারা এবং পণ্ডিতদের আন্দোলনে তখনকার প্রশাসন এই স্থান থেকে নগর বধূদের পল্লী উচ্ছেদ করে। শিবদাসপুর নামক জনপদে স্থানান্তরিত করা হয়। পুরাতন পল্লী গঙ্গার তীরবর্তী স্থান থেকে দূরত্ব 4 কিলোমিটার। ধীরে ধীরে বাইজি প্রথা বিলুপ্ত হয়ে যায়, আর্থিক শোচনীয়তা দেখা যায়। একসময়ের বাইজি প্রথা দেহ পসারিণী হয়ে থেকে যায়। প্রতি সোমবার আগের মতোই গঙ্গা স্নানে যাওয়া শুরু করেছিল সোনালি। গঙ্গা স্নানের শেষে বিশ্বনাথ দর্শনে অন্তরাত্মা শান্ত হয়ে যেত। সবকিছু ভুলে কিছুক্ষণের জন্য বিলুপ্ত হয়ে যেত দেবদেব মহাদেবের চরণের শরণ নিয়ে। এখানেও বেশ বড় সড় অট্টালিকা ছিল জোহারাবাইয়ের ধর্মের দিদির। এই বাড়িটি উনিও দান স্বরূপ পেয়েছিলেন বাইজি খানার জন্য। জোহারাবাইয়ের দিদির বেশ বয়স তখন। অনেক দিনের পরিচিত বোনকে দেখে আনন্দিত হয়ে আলিঙ্গনবদ্ধ হয়েছিলেন দুই ভগিনী। জোহারাবাইকে বলেছিলেন, ভালোই হলো তুই এসে গেছিস এখানে। আমার বয়সের সাথে নানান ব্যাধিতে শরীর জর্জরিত, জোর পাই না কোনো কাজেই। তোকেই এখানকার দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। হালকা শীতের দুপুরের দিবানিদ্রার পরে ঝুল বারান্দায় এসে দাঁড়িয়ে সবে আলস্যি ভাঙতে গিয়ে দৃষ্টি পড়ল সামনের চৌরাস্তার মোড়টায়। পাশে দিয়ে যে যে যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করছে কিছু একটা। এত দূর থেকে বুঝতে পারে না সোনালি, তবু আন্দাজ করতে পারে তার খোঁজেই এসেছে মানুষটি এখানে। বারান্দা থামের আড়ালে থেকে সরে আসে ভয়ে ভীত হিরিনীর মতো। জোহারাবাইকে জানায় মানুষটির আগমন হয়েছে এ স্থানে। যথারীতি দিন 2 পরে সেদিনও সন্ধ্যায় বসেছিল মুজরার আসন। সোনালি সেদিন নিত্যরতা অবস্থায় থমকে যায় থামের আড়ালে মানুষটিকে দেখে। লেঠেলরা বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মানুষটি নাছোড়বান্দা, ভেতরে আসবেই। সামনেই বসেছিল জোহারাবাই। সোনালি ইশারায় দেখায় মানুষটিকে। সোনালির সেই ইশারা বুঝতে অসুবিধা হয় না জোহারাবাইয়ের। সোনালির নৃত্য থমকে যাওয়ার মুহূর্তে উঠে দাঁড়ায় সে। উপস্থিত আগন্তুকদের উদ্দেশ্যে বলে, আজকের মতো নৃত্য পরিবেশনা এখানেই সমাপ্ত। বিশেষ কারণে সব অতিথিদের কাছে অত্যন্ত দুঃখিত হয়ে এই কথা প্রকাশ করলাম। জোহারাবাইয়ের ঘোষণা সমাপ্ত হতে অতিথিদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকে অসন্তুষ্টি প্রকাশ করেন মাঝপথে মুজরা থেমে যাওয়ার জন্য। তবু একে একে কক্ষ খালি করে বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই এবার জোহারাবাই লেঠেলদের উদ্দেশ্যে ইশারা করে আগন্তুককে ভেতরে আনার জন্য। সোনালীকে ইশারা করে পর্দার আড়ালে চলে যেতে। চুল দাড়ি লম্বা লম্বা, মলিন পরনের বস্ত্র, অথচ সুদর্শন ছেলেটিকে সামনে এনে উপস্থিত করায় লেঠেলরা। জোহারাবাই কিছুক্ষণ তাকিয়ে দেখে ছেলেটিকে, তারপর জিজ্ঞেস করে, বলো আগন্তুক, কি কারণে তুমি এখানে উপস্থিত হয়েছ? তোমায় দেখে তো ভদ্র পরিবারের সন্তান বলেই মনে হচ্ছে। তাই বদনাম পল্লীতে বাইজিদের পাড়ায় তোমার কি এমন দরকার পড়ল? সন্দীপ এতক্ষণ চারদিকে তাকিয়ে খুঁজে বেড়াচ্ছিল কিছু। তার দৃষ্টিতে কাউকে খুঁজে পাওয়ার ব্যাকুলতার স্পষ্ট ঝলক এতটাই, সেই দৃষ্টি বুঝতে অসুবিধা হয়নি জোহারাবাইয়ের মতো তীক্ষ্ণধার বুদ্ধি সম্পন্না বাইজির। জোহারাবাইয়ের প্রশ্ন তার কানে গেছে কিনা সেটাও বুঝতে পারে না জোহারাবাই। এবার একটু রুষ্ট হয়েই বলে, কি হলো, আমার প্রশ্নের উত্তর কানে যায়নি বুঝি? এবারে সন্দীপ ফিরে তাকায় জোহারাবাইয়ের দিকে। শান্ত অথচ দৃঢ় আওয়াজে বলে, আপনার এখানে সোনালি আছে? আমাকে তার সাথে দেখা করতে দিন অনুগ্রহ করে। জোহারাবাই রসিকতা করে বলে, কে সোনালি? সোনালি নামে এখানে কেউ থাকে না। সন্দীপ উত্তর দেয়, আমি নিশ্চিত সোনালি এখানেই আছে। দীর্ঘদিন ধরে তাকে খুঁজে বেড়াচ্ছি, খালি একটা কথা জিজ্ঞেস করব বলে। আপনার কাছে হাত জোর করে অনুরোধ জানাচ্ছি, একটিবার তাকে আমার সম্মুখে আসতে দিন। ভাইয়া বলছি তো, সোনালি নামে এখানে কেউ থাকে না। হ্যাঁ, তবে সোনাবাই বলে একজন আছে। সে যদি তোমার সোনালি হয়, তার সাথে দেখা পাওয়া তো কেবলমাত্র মুজরার সময় সম্ভব।
একান্ত নিরিবিলিতে এখানকার কোনো বাইজি কোনো পুরুষের সাথে দেখা করার অনুমতি এখানে পায় না। তোমার যদি সোনাবাইয়ের মুজরা দেখার শখ থাকে তাহলে উপযুক্ত উপঢৌকন নিয়ে সন্ধ্যায় চলে এসো। থামের পর্দার আড়াল থেকে এতক্ষণে সব কিছু শুনে যাচ্ছিল সোনালি। বুকের ভিতরে তখন হামানদিস্তার আওয়াজ, চোখ দুটো দিয়ে অজস্র অশ্রু ঝরে পড়ছে। বুঝতে একটু অসুবিধা হচ্ছে না। দীর্ঘদিন ধরে মানুষটার তার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এতটা ভালোবাসা কোনো মানুষ বাসতে পারে না দেখলে বিশ্বাস হয় না। নিজের জীবনটাকে তিল তিল করে শেষ করে দিয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে। থাকতে পারল না। সোনালির ধৈর্য জবাব দিয়েছিল অনেকক্ষণ আগে থেকেই। কেমন একটা আবেগে বশীভূত হয়ে দৌড়ে আসে সন্দীপ আর জোহারাবাইয়ের সামনে। এসেই ফেটে পড়ে সন্দীপের উপরে। কি জন্য এসেছো তুমি? যে সোনালীকে তুমি খুঁজতে এসেছো সে তো কবে মারা গেছে। তার জায়গায় জন্ম নিয়েছে সোনাবাই। সোনালীকে সামনে দেখে অভিভূত হয়ে যায় সন্দীপ। ঝরে পড়ে অজস্র অশ্রু, হৃদয় বিদারক অনুনয় করে। ফিরিয়ে দিও না সোনালী, ফিরিয়ে দিও না এভাবে। দীর্ঘ 3 বছর সব কিছু ছেড়ে দেশের প্রতিটি শহর প্রতিটি গ্রামে খুঁজে বেরিয়েছি তোমাকে। এভাবে ফিরিয়ে দিও না। যদি ফিরে যাই তবে আমার অন্তিম সমাধি হবে কাশীর গঙ্গায়। সন্দীপের সেই ব্যাকুলতা সহ্য করতে পারে না সোনালী। জোহারাবাই নিরুত্তর হয়ে খালি দেখে যায় দুটি ভালোবাসার মানুষের মনের অস্থিরতাকে। কি ভীষণ যন্ত্রণা দুটি ব্যাকুল মনের। কাকে কি বলবে ভাষা খুঁজে পায় না সে। তার মাঝখানে সোনালী বলে, তোমাকে দেওয়ার মতন আমার কাছে কিছু নেই সন্দীপ। আজ তোমার সোনালী কলুষিত হয়ে গেছে। তোমার সোনালীর মৃত্যু হয়েছে। এই জঘন্য কলুষিত শরীরটা বেঁচে আছে কেবলমাত্র সোনাবাইয়ের পরিচিতি নিয়ে। সন্দীপ কাছে এগিয়ে যায় সোনালীর দিকে, হাত দুটো ধরার চেষ্টা করে। চমকে উঠে 3 পা পেছনে চলে যায় সোনালী। সন্দীপ হাত জোর করে সোনালীকে বলে, কে বলেছে আমার ভালোবাসা কলুষিত হয়ে গেছে? গঙ্গা কখনো কলুষিত হয়? কত পাপ ধুয়ে যায় গঙ্গার বাহিত জলে, তবুও গঙ্গা শুদ্ধ। তেমনি তোমার শরীরটা কলুষিত হতে পারে, মনটা এখনো হয়নি কেন জানো? মনটাও যদি কলুষিত হয়ে যেত তোমার নয়ন দিয়ে অজস্র ধারায় যন্ত্রণার অশ্রু বয়ে যেত না। এখনো তোমার মনের মধ্যে আমার প্রতি ভালোবাসা আছে, সেটাই প্রমাণ করে তোমার নয়নের অশ্রু। তোমার কলুষিত শরীর তো নিমিত্ত মাত্র। আমি তো তোমার মনকে ভালোবেসেছিলাম, তোমার শরীরকে নয়। সোনালীর অশ্রুধারা বয়ে চলে নয়ন থেকে। কথা বলার শক্তি যেন হারিয়ে গেছে, তবুও চেষ্টা করে। ক্ষীণ আওয়াজে বলে, তুমি দয়া করো সন্দীপ আমার উপরে। দেবতার চরণে এই বাসি ফুলের জায়গা হবে না, এটা আমি বুঝি। ফিরে যাও, এতে দুজনের মঙ্গল। ভুলে যাও সোনালী নামের তোমার জীবনে কেউ এসেছিল কোনোদিন। নতুন করে সংসার করো অতীতের সব স্মৃতি কাশীর গঙ্গায় বিসর্জন দিয়ে ফিরে যাও নিজের সংসারে। দীর্ঘশ্বাস ছেড়ে সন্দীপ বলে, তোমার কি সব দায়িত্ব শেষ? তোমার যে এখন অনেক দায়িত্ব পালন করার আছে সোনালী। তোমার বাবা এখনো নিরাপরাধ জেলে। তোমার মা বোন হতদরিদ্রে জীবন নির্বাহ করছে এক প্রত্যন্ত গ্রামে, দুঃসহ জীবন সংগ্রাম করে চলেছে। তাদের প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? তোমাকে অপহরণ করা হয়েছিল এইটুকুই আমি জানি। তার পরবর্তী ঘটনা আমি জানতেও চাই না। তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, তার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে না তুমি? তাহলে তো তোমার হেরে যাওয়া স্বীকার করে নেওয়া হলো। তোমাকে ভুলে আমি ফিরে যেতে পারবো না। তুমি যদি আমার সাথে ফিরে যেতে চাও, তোমার জন্য এই বাইজিখানার যত চাওয়া পাওয়া আছে সব দিতে আমি প্রস্তুত। খালি তুমি হ্যাঁ বলো। সোনালী অধৈর্য হয়ে বসে পড়ে, কান্নার গতি বেড়ে যায়, যন্ত্রণাগুলো নয়নের অশ্রু হয়ে বয়ে যায়। নিরুপায় হয়ে জোহারাবাইয়ের দিকে হাত জোর করে বলে, দিদি তুমি বলে দাও আমি কি করব? আমি যে আজ বড্ড নিরুপায়, কিছু ভাবার কিছু বলার শক্তি হারিয়ে ফেলছি ক্রমশ। জোহারাবাই আলিঙ্গনবদ্ধ করে সোনালীকে, চোখের অশ্রু মুছে দিয়ে বলে, তুই বড় ভাগ্যবতী রে। পচা পুকুরের পদ্ম দেবী চরণের পূজা পায়, কেউ দেখে না সেই পদ্মর কোথা থেকে উৎপত্তি। তোর ভালোবাসা এমনভাবে ফিরে আসবে একদিন ঠিক বলেছিলাম। কেন যেন আমার মনে হয়েছিল সেদিন, সেই কথাগুলোই আজ সত্য প্রমাণিত হলো। ফিরে যা সোনালী, তোর প্রতিশোধ নেওয়া যে বাকি আছে। যে লোকটা এত বড় অন্যায় করেছিল তার শাস্তি দেওয়া তোর কর্তব্য। তার অন্যায়ের জন্য তোর পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছিল।
আজ সময় এসেছে, তোর ভালোবাসা হাত বাড়িয়ে দিয়েছে, তাকে নিয়ে তুই জয় হ। আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে থাকবে। একটু নিঃশ্বাস নিয়ে পুনরায় বলে চলে, কাল সকালে দেবী অন্নপূর্ণার মন্দিরে গঙ্গা স্নান করে দুজনে উপস্থিত থাকবে। তোদের 4 হাত এক করে ওইখান থেকে বিদায় জানাবো, বাইজিখানা থেকে মুক্তি দিয়ে বাকিটা আমি সামলে নেব। সন্দীপ অভিভূত হয়ে যায় জোহরাবাইয়ের কথায়, হাত জোর করে বলে, মন যার কলুষিত সে এমন কর্তব্য করতে পারে না। দিদি, তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছো আমাকে, তাই তুমি প্রমাণ করে দিলে তুমি কত বড় মনের মালিক। তোমাকে প্রণাম জানাই। পরের দিন সকালে মা অন্নপূর্ণার মন্দিরে সিঁদুর দান করে সন্দীপ সোনালীর সিঁথিতে। বাইজিখানার কয়েকজন উপস্থিত ছিল দুজনের শুভ পরিণয়ে। যৎসামান্য আয়োজনের ব্যবস্থা করেছিল জোহরাবাই। আনন্দের অশ্রুর সাথে বিদায় জানিয়ে বলেছিল, নতুন করে জীবন শুরু কর বেটি। সবকিছু ভুলে যে মানুষটা তোর সাথে আছে তার অনেক বড় তপস্যায় আজ তুই ফিরে পেলি ফেলে আসা পরিবারকে। অন্যায়ের প্রতিশোধ নিতে তোর পিতা মাতাকে ফিরিয়ে আনবি সমাজের মূল স্রোতে। দুজনেই একদিন ফিরে আসে নিজের শহরে। সোনালীকে সাথে নিয়ে সন্দীপ নিজের বাড়িতে যায়। সম্মুখে মাকে পায় প্রথমে। দীর্ঘদিন পরে একমাত্র পুত্র সন্তানের প্রত্যাবর্তনে অত্যন্ত খুশি হয়ে আনন্দ অশ্রু ঝরে পড়ে মায়ের চোখ দিয়ে। এতদিন পর মনে পড়ল তোর? মা বলে কেউ আছে? তোর বাবার পাপের প্রায়শ্চিত্ত তোকে হারিয়ে আমাকেও করতে হয়েছে। সাথে সোনালীকে বধূ বেশে দেখে আরও খুশি হয়ে ওঠে। একটু অপেক্ষা করো, তোমাদের গৃহপ্রবেশের আয়োজন করছি। কথার মাঝখানে বাধা দিয়ে সন্দীপ বলে, না মা, আমি এই গৃহে থাকতে আসিনি, তোমার সাথে কেবলমাত্র দেখা করার জন্য এসেছি। আমার ভালোবাসাকে ফিরে পেয়েছি দীর্ঘদিনের তপস্যায়। তোমার আশীর্বাদ নেওয়াটা আমাদের দুজনের কর্তব্য, তাই সেই আশীর্বাদটুকুই দাও। মায়ের থেকে আশীর্বাদ নিয়ে একটা ভাড়া বাড়িতে গিয়ে ওঠে নবদম্পতি। পরের দিন থেকে শুরু হয়ে যায় দুজনের মহাসংগ্রাম। প্রথমে ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে সত্যি ঘটনা জানায়। নতুন ভারপ্রাপ্ত অফিসার তখন উপস্থিত। শিবচরণ মুখার্জির কেস পুনরায় আদালতে যায়। সাক্ষ্য প্রমাণ দেয় সন্দীপ এবং তার মা। যে ইনকাম ট্যাক্স অফিসার ঘুষ নিয়ে মিথ্যা প্রমাণ দিয়েছিল তার বিরুদ্ধেও কেস চলে। অবশেষে প্রমাণ হয় শঙ্কর সামন্ত দোষী। সোনালীকে অপহরণ করার পেছনে মূল ষড়যন্ত্রকারী সে শঙ্কর সামন্ত। আদালতের রায়ে শিবচরণ মুখার্জির মুক্তি হয় সসম্মানে। পুনরায় ইনকাম ট্যাক্স অফিসারের পদে চাকরিতে বহাল করা হয়। শঙ্কর সামন্তর বিরুদ্ধে দোষী প্রমাণিত হওয়ার পরে দীর্ঘ সশ্রম কারাদণ্ড হয়। সুনন্দা ও মোনালীকে ফিরিয়ে আনে সন্দীপ, আর সোনালী। মুখার্জি পরিবারে দীর্ঘ 3 বছর পরে খুশির আলো জ্বলে ওঠে। সন্দীপ সোনালীকে নিয়ে প্রবেশ করে নিজের গৃহে। মা নিজের ভুল বুঝতে পেরে নববধূর সাথে ছেলেকে বরণ করে নেয় সানন্দে। 3 বছরের অভিশপ্ত জীবনের ইতি হয় একজন অর্থলোভ পিপাসুর ষড়যন্ত্রের শিকার হয়ে। এতগুলো প্রাণকে 3 বছর অন্ধকারময় জীবনযাপনের পরে মুক্তির আলোর সন্ধান পায়। ভালোবাসার জয় হয়। যে কঠিন অভিশপ্ত জীবন সোনালীকে বয়ে বেড়াতে হয়েছিল তার অবসান হয় সন্দীপের ভালোবাসায়। ভালোবাসা যদি সত্যিকারের হয় সেখানে শরীর দেখে না, সত্যিকারের ভালোবাসা তো মন দিয়েই হয়। শরীর তো সেখানে নিমিত্ত মাত্র। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।